কোটা বাতিলের দাবিতে সোচ্চার আন্দোলনকারীরা রাজপথ ও রেলপথ অবরোধ। হাইকোর্টের রায় স্থগিত হয়নি। 4 দিন ধরে অচল দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়। আলোচনার সময় দিয়েও বৈঠক হয়নি ওবায়দুল কাদেরের সঙ্গে। টানা বৃষ্টিতে কুড়িগ্রাম এবং জামালপুরের নতুন এলাকা প্লাবিত। ভোগান্তিতে লাখো মানুষ। দুর্ভোগ কমেনি 3 জেলায়। মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ। মেহেরপুর অংশে 20 থেকে 25টি স্থানে ভাঙন। এবং বগুড়ায় দিনে দুপুরে ঘটছে খুনের ঘটনা। 6 মাসে 33 খুনের মামলা। আসামি গ্রেফতার হলেও নিয়ন্ত্রণে আসছে না পরিস্থিতি। দর্শক, দেশ জনপথ সংবাদে দেখছিলেন শিরোনাম। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে থাকবো আমি কানিজ লাবণী। দর্শক, এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আজও উত্তাল দেশের বিশ্ববিদ্যালয়গুলো। নিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে দাবি তুলে ধরছেন তারা। একই সঙ্গে রাজপথ ও রেলপথ অবরোধ করে বিক্ষোভও করেছে তারা। কোটার কারণে চাকরি পেতে বৈষম্যের শিকার হওয়ার দাবি আন্দোলনরত শিক্ষার্থীদের। সহকর্মীদের তথ্যচিত্রে শুভশ্রী রায়ের জাস্ট রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আবার উত্তাল দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলো। স্লোগান, মিছিল, মিটিংয়ে দাবি আদায়ে কঠোর অবস্থানে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল 11টা থেকে কোটা বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র লাইব্রেরির সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে দুপুর 12টায় ঢাবি ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন তারা। এ সময় উচ্চ আদালতের বহাল রাখা রায় প্রত্যাহার করে সরকারি চাকরিতে কোটা প্রত্যাহারের দাবি জানান। আজকে হাইকোর্টের রায় হয়ে গিয়েছে যে মুক্তিযোদ্ধা কোটা ছিল 30%, সেটা বহাল আছে। আমরা এরকম অযৌক্তিক সিদ্ধান্ত মানি না, আমরা সেজন্য এখনো রাজপথে আছি। আমরা চাই বৈষম্য বিরোধী একটা সমাজ গঠিত হোক, যেখানে সবাই সমান অধিকার পাক চাকরির ক্ষেত্রে, সব ক্ষেত্রে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। একই দাবিতে এদিন বৃষ্টি উপেক্ষা করেই ঢাকা রাজশাহী মহাসড়কে নেমে বিক্ষোভ করেন রাবি শিক্ষার্থীরা। এর আগে সকাল 10টায় বিশ্ববিদ্যালয় সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে ছোট ছোট মিছিল নিয়ে সমবেত হতে দেখা যায় তাদের। এ সময় বিভিন্ন স্লোগান দিয়ে নিজেদের দাবি তুলে ধরেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় সড়কে আগুন জ্বালিয়ে দাবির পক্ষে বিক্ষোভ করেন তারা। আন্দোলনরত শিক্ষার্থীদের আক্ষেপ, কোটার কারণে দেশ সেবার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে মেধাবীরা। এদিকে কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বেলা 12টায় অবস্থান নেয় কোটা আন্দোলনকারীরা। এতে উভয় পাশে কয়েক কিলোমিটার রাস্তায় সৃষ্টি হয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। একই দাবিতে চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি মহাসড়কে সড়ক অবরোধ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে সড়ক জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। এ সময় বিভিন্ন স্লোগান দিয়ে নিজেদের দাবি তুলে ধরেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মেধাবীরা অবমূল্যায়নের কারণে দেশের আমলাতন্ত্রের ভিতরে যারা অমেধাবীরা তখন আমাদের আমলাতন্ত্র একবারে দুর্বল হয়ে পড়বে। বিরূপ আবহাওয়ার মধ্যেই দ্বিতীয় দিনের মতো ময়মনসিংহে কোটা বাতিলের আন্দোলনে নামেন চাকরি প্রার্থীরা। দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া জামালপুরগামী আন্তনগর এক্সপ্রেস ট্রেনটি আটকে বিক্ষোভ করেন তারা। আমার দাদা মুক্তিযুদ্ধে ছিলেন, কিন্তু আমি আজকের এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করছি। কোটা প্রথা যেন বিলুপ্ত হয় এবং হাইকোর্ট যেন তাড়াতাড়ি এই বিষয়ে সচেষ্ট হয়। আমরা চাই সরকারের হস্তক্ষেপে দ্রুত এর সমাধান হোক। কোটা বাতিলে দাবি আদায় না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এ নিয়ে আরো তথ্য জানাতে রাজধানীর শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, আপনি তো শাহবাগে রয়েছেন, সেখানে শিক্ষার্থীরা তাদের দাবির ব্যাপারে কি বলছেন? কোনো নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে কিনা, বিস্তারিত জানাবেন। লাবণী, আপনি জানেন প্রতিদিনের মতো কিন্তু আজকেও কোটা প্রথা বাতিলের জন্য কিন্তু শাহবাগে আন্দোলন করছে রাজধানী সহ রাজধানীর আশেপাশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এখন পর্যন্ত তারা এই শাহবাগের চতুর্দিকে কিন্তু তারা বন্ধ করে রেখে এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। আপনি জানেন আজকে হাইকোর্টে একটি রিটের পর কিন্তু তারা আবারও তাদের আন্দোলন আসলে জমিয়ে তুলেছেন। তারা যেটি বলছেন যে কোনোভাবেই আসলে কোটা প্রথা চালু থাকুক সেটি তারা চান না, এবং
কোটা প্রথা যতক্ষণ না পর্যন্ত বাতিল করা হচ্ছে তারা আসলে রাজপথ ছেড়ে যেতে চাচ্ছেন না। আমরা বেশ কয়েকজন এখানে যারা আন্দোলনকারী আছে তাদের সঙ্গে কথা বলেছি, সবাই আসলে একই কথা বলছেন, তারা যে কোনো মূল্যে আসলে এই কোটা প্রথা বাতিল করতে চান। এখানে সকাল থেকেই তারা অবস্থান করছেন। তারা অনেকেই বলছেন যে তারা আশায় ছিলেন হাইকোর্ট হয়তোবা তাদের যে রায় ছিল সেই রায়টি বাতিল করে সর্বসাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে তারা আসলে কোটা প্রথা বাতিলের সিদ্ধান্ত নেবেন, মুক্তিযোদ্ধা কোটা সহ সব ধরনের কোটা বাতিলের সিদ্ধান্ত নেবেন। কিন্তু হাইকোর্ট আসলে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার পর থেকে কিন্তু শিক্ষার্থীরা আবারও বিক্ষুব্ধ হয়ে উঠে এবং এখন পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং পরবর্তী যে পদক্ষেপ কিছুক্ষণের মধ্যেই এখানে সমাবেশ থেকে তারা কিন্তু আমাদেরকে জানাবেন। এখানে বেশ কিছু শিক্ষার্থী অবস্থান করছেন, আমরা তাদের সঙ্গে কথা বলতে চাই। আপনাদের সর্বশেষ কর্মসূচি কি? এখনকার কথা বলতেছেন? আমাদের সর্বশেষ কর্মসূচি আমাদের যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছে তারা বলবে, এই মুহূর্তে আমি বলতে পারছি না। তবে এটা জেনে রাখেন, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলনে থাকব, সেটা যতদিন লাগে। হতে পারে সারা বাংলাদেশকে আমরা অচল করে দেবো একযুগে। শিক্ষার্থীরা কিন্তু বলছেন যে আসলে তাদের দাবি মেনে নেওয়া না হলে কিন্তু তারা সারা বাংলাদেশ অচল করে দেওয়ারও হুমকি আমরা শিক্ষার্থীদের মাঝ থেকে শুনছি। আসলে সকাল থেকে আমরা এখানে অনেক শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি, তারা আসলে হাইকোর্টের রায়ের দিকে চেয়েছিলেন যে হাইকোর্ট আসলে তাদেরকে একটি ভালো বার্তা দিবেন এবং এই আশায় তারা বসেছিলেন। কিন্তু হাইকোর্ট আসলে কোটা আবারও মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার পর থেকে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্যমে আন্দোলনের একটা বিষয় আমরা লক্ষ্য করছি। তারা যেটি বলছেন যে আজকে কিছুক্ষণের মধ্যে এখানে যে সমাবেশ অনুষ্ঠিত হবে সেই সমাবেশ থেকে আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু কঠোর কর্মসূচি দিতে পারেন বলে আমরা বিভিন্ন আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে আমরা নিশ্চিত হতে পেরেছি। এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং আমরা লক্ষ্য করেছি শিক্ষার্থীরা বিভিন্ন গান গেয়ে কবিতা আবৃত্তি করে কিন্তু আন্দোলনকারীদের চাঙ্গা রাখার চেষ্টা করছেন। এখানে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে বৃষ্টি বাদলের দিনেও কিন্তু ছাতা মাথায় দিয়ে আসলে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা যেটি বলছেন যে কোনো মূল্যে যে কোনো কিছুর বিনিময়ে তারা আসলে কোটা প্রথা বাতিল করতে চান। এখানে কিন্তু আমরা বেশ কিছু নারী শিক্ষার্থীকে লক্ষ্য করছি, তারাও আসলে এই আন্দোলনে সামিল হয়েছেন এবং শিক্ষার্থীরা হচ্ছে বিভিন্ন উদ্দীপনামূলক গান গেয়ে কবিতা আবৃত্তি করে কিন্তু আন্দোলনকারীদেরকে আসলে উদ্দীপ্ত করার চেষ্টা করছেন। তো লাবণী, এই ছিল রাজধানীর শাহবাগ থেকে আমার কাছে থাকা কোটা সংস্কারের দাবিতে থাকা আন্দোলনের বিষয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ সাকিব আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমন যে বলছিলাম, সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে দেশের বিশ্ববিদ্যালয়গুলো আজও উত্তাল, রাজপথ রেলপথ অবরোধ করে বিক্ষোভ করা হচ্ছে। সে ব্যাপারে শাহবাগ থেকে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহেদুজ্জামান সাকিব। দর্শক, কোটা আন্দোলনের আরো তথ্য জানাবো আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে। আমাদের সাথে যুক্ত হবেন ময়মনসিংহ, বরিশাল ও কুমিল্লা থেকে আমাদের সহকর্মীরা, যুক্ত হবেন ইলিয়াস আহমেদ, শফিক মুন্সি ও সুমন কবির। আমরা প্রথমেই চলে যাব ময়মনসিংহে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইলিয়াস। ময়মনসিংহে শিক্ষার্থীরা কি ট্রেন লাইন থেকে সরে গেছেন কিনা, কি তথ্য রয়েছে এ ব্যাপারে, তারা তাদের দাবির ব্যাপারে কি বলছে দর্শকদের জানাবেন। কোটা বিরোধী আন্দোলনে উত্তাল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, অর্থাৎ ময়মনসিংহের দুইটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তারা টানা আন্দোলনের মধ্যে আছেন। অর্থাৎ আজকে দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে একটি ট্রেন কিন্তু 2 ঘন্টা আটকে রাখেন শিক্ষার্থীরা এবং আটকে রেখে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যান এবং শিক্ষার্থীরা বলছেন তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু আন্দোলনে থাকবেন। অর্থাৎ তারা তাদের আন্দোলন কঠোর থেকে কঠোরতম কিন্তু করে তুলবেন, সেই বিষয়টি শিক্ষার্থীরা বলছিলেন। অর্থাৎ 2 ঘন্টা জামালপুর গ্রামী আন্তনগর এক্সপ্রেস ট্রেনটি আটকে থাকার কারণে আমরা দেখেছি যে একেবারেই ট্রেন যাত্রীদের মধ্যে যে একটি ভোগান্তি সেটি কিন্তু সৃষ্টি হয়েছিল এবং সাধারণ মানুষ যারা রাস্তা দিয়ে চলাচল করে তাদের মধ্যেও কিন্তু চরম ভোগান্তির সৃষ্টি হয় এবং সেই বিষয়টি ট্রেনকে সামনে রেখে কিন্তু শিক্ষার্থীরা সেখানে কিন্তু স্লোগান দিয়েছেন এবং তারা বলছেন যে আদালত কিন্তু তাদের এই বিষয়টিকে নিয়ে হেলিপনা করতেছে এবং সেই বিষয়ে যদি দ্রুত সরকারের পক্ষ থেকে সুরাহা না আসে তাহলে তাদের যে আন্দোলন সেটি কিন্তু আরো কঠিন থেকে কঠোরতম করবেন বলে সেই বিষয়ে শিক্ষার্থীরা কিন্তু বক্তব্য রেখেছেন এবং তারা আজকের মতো অর্থাৎ বেলা 3টার দিকে তারা কিন্তু তাদের যে
আন্দোলন সেটি কিন্তু তুলে নিয়েছে। আন্দোলন তুলে নেওয়ার পর ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয় এবং শিক্ষার্থীরা বলছেন যে আগামীতে আরও নতুন কর্মসূচি আসবে, অর্থাৎ কেন্দ্রীয় নির্দেশে তাদের যে কর্মসূচি সেটি কিন্তু তারা বিগত সময়ে পালন করে আসছেন এবং সেই কর্মসূচি আরও নতুন কর্মসূচি আসবে। সেই কর্মসূচিকে সামনে রেখে তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই তারা নিচ্ছেন, সেই বিষয়টি শিক্ষার্থীরা বলছিলেন এবং তারা বলছেন যত কঠিনই আন্দোলন হোক সেই আন্দোলনের মাধ্যমে কিন্তু তারা তাদের দাবি দেওয়া সেটি কিন্তু সরকারকে বাধ্য করবেন, দাবি যেন মেনে নেয় সেই বিষয়টি বলছিলেন। এই আন্দোলনে আমরা দেখেছি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানেরাও কিন্তু অংশগ্রহণ করেছিলেন, তারাও বক্তব্য রেখেছেন। তারাও বলছেন যে এই স্বাধীনতার দীর্ঘ বছর পরেও কেন কোটা থাকবে সেই প্রশ্ন কিন্তু মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা রেখেছেন এবং তারা বলছেন তারাও কিন্তু চান না কোটা দিয়ে চাকরিতে আসতে, সেই বিষয়টি তারা বলছিলেন এবং তারা বলছেন যে মেধার ভিত্তিতে যেন চাকরিতে আসে সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন এবং মেধার ভিত্তিতে অর্থাৎ বৈষম্যমূলক কোটা প্রত্যাহারের দাবি কিন্তু তারা জানাচ্ছেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ আমরা দেখেছি এই আন্দোলনকে ঘিরে কিন্তু একেবারেই উত্তাল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে কোটা বিরোধী আন্দোলনের সর্বশেষ তথ্য। আমরা এই বিষয়ে জানতে এখন চলে যাব বরিশালে, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী শফিক মুন্সি। ইলিয়াস, বরিশাল পটুয়াখালী মহাসড়ক বেলা 12টা 50 থেকে কিন্তু অবরোধ এবং অবরুদ্ধ অবস্থায় আছে এবং এই মহাসড়ক দিয়ে কিন্তু কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না, কারণ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই রাস্তাটি অবরোধ করে রেখেছে। তাদের দাবি যে সরকারি যে চাকরির নিয়োগ প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায় যেন কোনো প্রকার কোটা দিয়ে যে আলাদা বৈষম্য বর্তমানে বিদ্যমান আছে সেই বৈষম্য যেন নিরসন করা হয় এবং সেই কারণে কিন্তু তারা এই বরিশাল মহাসড়ক অবরোধ করে আছে এবং তারা কিন্তু এই আন্দোলনে একজন প্রতীকী লাশ রেখে তারপর কিন্তু তারা আন্দোলন করছে। তারা এইটা দ্বারা সরকারের কাছে এই বার্তা পৌঁছাতে চায় যে মেধাবীরা কোটার কারণে কোনো প্রকার আসলে চাকরি বা অন্যান্য সুযোগ সুবিধা না পেয়ে তারা আসলে মৃত্যুর শিকার হবে, তারা হয়তোবা এই মেধাবীদের মৃত্যু হবে এই কোটার যে পদ্ধতির বিদ্যমান রয়েছে বর্তমানে সেই কোটা পদ্ধতি বিদ্যমান থাকার দরুন তারা কিন্তু দেখা যাচ্ছে, আমরা আমাদের দর্শকদের কিন্তু দেখাতে পেরেছি, তারা কিন্তু বই পুড়িয়ে তারা কিন্তু সড়ক অবরোধ করে রেখেছে এবং তাদের যে দাবি যে পড়াশোনা করে মেধাবী হয়ে আসলে এই যে বিদ্যমান কোটা পদ্ধতি আছে সেই কোটা পদ্ধতির কারণে তারা তাদের মেধার যে প্রতিফলন দেশ সেবায় করতে হয় সেই জায়গাটা তারা পাচ্ছে না, তারা সরকারি চাকরির যে সুযোগ সুবিধা সেই জায়গা থেকে আসলে বঞ্চিত হচ্ছে। আমরা কিন্তু আমাদের দর্শকদেরকে দেখাতে পারছি যে এই অবরোধ করে যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে কিন্তু একদল শিক্ষার্থী ক্রিকেট পর্যন্ত খেলছে এবং তাদের এই ক্রিকেট খেলার মধ্যেই তারা কিন্তু আসলে প্রতিবাদ করছে বলে আমাদেরকে জানিয়েছে। তারা বলেছে যে এই সড়ক অবরুদ্ধ থাকবে যতক্ষণ না আসলে তাদের যে দাবি সেই দাবি আসলে পূরণ করে না নেয় সরকার, বা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বার্তা যদি না দেওয়া হয়, তাদেরকে যদি আশ্বাস না দেওয়া হয় তবে তারা এই সড়ক ছেড়ে উঠবে না, এমনটাই কিন্তু এখন পর্যন্ত এই শিক্ষার্থীদের দাবি। এই শিক্ষার্থীরা আজ যেভাবে ক্ষোভে ফুঁসে উঠলো তার পিছনে অন্যতম কারণ হিসেবে তারা দেখাচ্ছে যে আজ উচ্চ আদালতে একটি রায়ের কথা ছিল। তারা কিন্তু গত 3 দিন যখন আন্দোলন করেছে তখন প্রতিদিন 1 ঘন্টা করে সড়ক অবরোধ করেছে এবং তারা বলেছে যে তারা আশা করেছিল তাদের এই সাধারণ যে আন্দোলন সেই আন্দোলনের প্রেক্ষাপটে আজ রায় তাদের পক্ষে যাবে, কিন্তু রায় তাদের পক্ষে না যাওয়ায় তারা কিন্তু এভাবে সড়ক অবরোধ করে রেখেছে। এই অবরুদ্ধ অবস্থা কখন মুক্তি পাবে সেটা কিন্তু আসলে কেউ জানে না। বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে বর্তমান যে কোটা বিরোধী আন্দোলন তার সর্বশেষ। আমরা এখন যাব কুমিল্লায়, সেখানে আমাদের সহকর্মী জানাবেন কুমিল্লার কথা।
জি, শফিক মুন্সি, আপনি যেটা বলছিলেন আসলে কুমিল্লা আমরা দেখেছি সকাল 12:30 থেকে কোঠা আন্দোলন যারা করছিলেন কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ি অংশে। আমি বলতে চাই আসলে 3.5 ঘন্টা যে আন্দোলন অবস্থান তারা নিয়েছিল সেই অবস্থানকে জেলা প্রশাসক আসার পর তারা তাদের দাবিগুলো পেশ করার পর তারা প্রধানমন্ত্রীর কাছে একটা স্মারকলিপি দেওয়ার জন্য তারা বললে তারা জেলা প্রশাসক অনুযায়ী তারা এখান থেকে কোঠা বিরোধী যারা আন্দোলন করেছে তারা এখান থেকে তারা অবস্থান থেকে সরে যায়। তবে তারা বলছেন আন্দোলন তারা থামবে না, তাদের আন্দোলন প্রক্রিয়া তারা অব্যাহত থাকবে এবং আজকের জন্য তারা আসলে এই জিনিসটা করেছে। তবে একটু জানা রাখি কুমিল্লার যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 30 কিলোমিটার রাস্তা সহ যানজটের সৃষ্টি হয়েছে এবং সেই যানজটের সৃষ্টির ফলে যে গাড়ি আমরা দেখেছি যে জনদুর্ভোগ যারা সাধারণ যাত্রীরা বলছেন যে আসলে এই আন্দোলনগুলো আসলে তারা তাদের প্রতিষ্ঠানে করা উচিত, তারা সরকারের সাথে তারা কথা বলা আলোচনা করে আসলে শেষ করা উচিত। আপনি যদি দেখতে পাচ্ছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 30 কিলোমিটার যানজট, আমরা সেই যানজটের অংশ হিসেবে যদি বলি 4.5 ঘন্টা যানজটের 330 কিলোমিটার আপনার যানজট সৃষ্টি হয়েছে। এই মেঘনা থেকে কুমিল্লায় চট্টগ্রাম ফেনী হয়ে শুরু করে আপনার লক্ষ্মীপুর পর্যন্ত আসলে যানজটের সৃষ্টি হয়েছে। তবে আমি আপনাকে জানাই রাখি এখানকার যে জেলা প্রশাসক এবং যে পুলিশ সুপার এসেছিলেন তাদের দুজনে আশ্বস্ত আসলে আজকের মতো অবস্থান এখান থেকে তারা সরে তারা বলছে যদি দাবি দেওয়া যে 4টি দাবা তারা করেছে সেই দাবিগুলো যদি না মানা হয় তাহলে তারা আবার তারা মহাসড়কে তারা অবস্থান নেবেন আগামীকাল থেকে। তবে একটা এসে জানিয়ে রাখি যারা শিক্ষার্থীরা ছিল তাদের সাথে আমরা কথা বলি, তারা বলছেন যে সাধারণ যারা শিক্ষার্থী রয়েছে তারা বলছেন যে মেধার ভিত্তিতে আসলে এটা সবকিছু মিলিয়ে বলা যায় আসলে এই ধরনের জনদুর্ভোগ সৃষ্টি না করে তারা আন্দোলন চালিয়ে যাক। তাদের প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষ বলছেন আসলে এই জনদুর্ভোগ থেকে যাতে আমরা পরিত্রাণ পাই। এ ছিল কুমিল্লা থেকে সর্বশেষ কানিজ লাবণী। ধন্যবাদ সুমন কবির, শফিক মুন্সি এবং ইলিয়াস আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, কোটা আন্দোলন নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণার রায় স্থগিত হয়নি। হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি মুলতবি হয়েছে। পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল থাকবে কিনা এ বিষয়ে আপিল বিভাগে চূড়ান্ত শুনানি আজ হওয়ার কথা ছিল। গেল 9 জুন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত না করে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন চেম্বার আদালত। এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। দাবি আদায়ে সর্বাত্মক আন্দোলন অব্যাহত রেখেছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। আন্দোলনের ফলে স্থবির হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য ক্যাম্পাসের কার্যক্রম। এদিকে আজ দুপুরে শিক্ষক নেতাদের সাথে ওবায়দুল কাদেরের বৈঠক হওয়ার কথা থাকলেও তা বাতিল হয়েছে। ফলে হতাশ শিক্ষক নেতারা। মাজহারুল ইসলামকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রাজিন। প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে অচল হয়ে পড়েছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। শিক্ষকদের এই আন্দোলনে যোগ দেয় কর্মকর্তা কর্মচারীরাও। এমন পরিস্থিতিতে শিক্ষক নেতাদের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের যে বৈঠক হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে। বৈঠক কবে হবে এ নিয়েও তৈরি হয় ধোঁয়াশা। আমরা চেয়েছিলাম যে আমাদের সেতুমন্ত্রী, আমাদের আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি জনাব ওবায়দুল কাদের সাহেব এবং শিক্ষামন্ত্রী মহোদয় যদি একসাথে বসতেন, তাহলে যদি অর্থমন্ত্রীও সাথে থাকতেন তাহলে আমার মনে হয় জিনিসটা আরো ভালো হতো। তো দেখা যাক, আমরা আমাদের আন্দোলনও চালিয়ে যাচ্ছি, আমাদের যে পূর্ববর্তী কর্মসূচি যেটা আছে সেটা অব্যাহত থাকবে। শিক্ষকদের ওপর যারা পরিকল্পিতভাবে এই অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছেন তাদের সমালোচনাও করেন শিক্ষক নেতারা। সব জায়গাতে লেখা আছে 2010 সালে শিক্ষা দিতে লেখা আছে যে এদের আলাদা মর্যাদা দিতে হবে আমাদেরকে, সেটা আমাদের কাছে ডকুমেন্ট আছে। তা না করে ওনার ধ্বংস করতে চাচ্ছেন। আমাদের স্পষ্ট, গতকাল আমরা মিটিং করেছি, সারা বাংলাদেশের সব পাবলিক ইউনিভার্সিটির প্রতিনিধি ওখানে ছিলেন, স্পষ্ট জানিয়ে দিচ্ছেন আমাদেরকে অবশ্যই প্রত্যয় স্কিমের বাইরে নিয়ে আসতে হবে।
স্পষ্ট, এটা নিয়ে আলোচনার কিছু নাই। আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান শিক্ষকরা। যে আমরা যে ক্ষতিটা এখন হচ্ছে ছাত্রছাত্রীদের, আমাদের সেই সুযোগ আছে যে আমরা এটা পুষিয়ে নিতে পারবো। আমরা ছুটির দিনে ক্লাস নিব, আমরা এক্সট্রা ক্লাস নিব, যেটা আমরা করোনাতে করেছি বা অন্যান্য ইমার্জেন্সি অবস্থায় আমরা করেছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সেটা প্রমাণ করেছে যে আমরা পারি সেটা, এবং আমরা সেই ব্যাপারেই সচেষ্ট আছি। চলমান শিক্ষকদের আন্দোলন কবে অবসান হবে এবং ক্লাস পরীক্ষা চালু হবে তা নিয়েই চিন্তিত সাধারণ শিক্ষার্থীরা। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। পাহাড়ি ঢল আর বৃষ্টির পানিতে রাস্তাঘাট তলিয়ে আবারও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে কুড়িগ্রাম এবং জামালপুরে। এতে চরম ভোগান্তিতে পড়েছে লাখো মানুষ। এদিকে পানি কমতে শুরু করলেও সুনামগঞ্জ, ফেনী, রাঙামাটি, মৌলভীবাজারে ও লালমনিরহাট অঞ্চলের মানুষ রয়েছে বেশ দুর্ভোগে। সহকর্মীদের তথ্যচিত্রে সালমা জাহানের জাস্ট রিপোর্ট। ব্রহ্মপুত্রের পানি চিলমারি পয়েন্টে 59 সেন্টিমিটার, নুনখাওয়া পয়েন্টে 51 সেন্টিমিটার এবং হাতিয়া পয়েন্টে 65 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হয় অবনতি কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি। পানিতে তলিয়ে গেছে আমন বীজতলা, পাট ও মৌসুমি ফসলের ক্ষেতসহ কাঁচা পাকা সড়ক। পানিবন্দী অন্তত জেলার 30,000 পরিবারের 90,000 মানুষ। 4 দিন থেকে আমরা মনে করেন যে খুব কষ্টতে আছি, পানির মধ্যে খাওয়া দাওয়া নাই, গরু বাছুর নিয়ে খুব সমস্যা আছে। রাস্তাঘাট ডুবে গেছে, স্কুল মাদ্রাসা যেতে কষ্ট হয়, বাসার মধ্যে পানি উঠছে। এদিকে রাঙামাটি বাঘাইছড়িতে পাহাড়ি ঢলে পানিতে ডুবে যায় কাঁচালং সরকারি কলেজের পরীক্ষা কেন্দ্র। এতে কেন্দ্রটিতে স্থগিত করা হয় বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষা। এদিকে জেলার বিভিন্ন এলাকায় সড়ক তলিয়ে বাড়িঘরে ঢুকেছে পানি। যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হয় জামালপুরের ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলার 12টি ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি ঢুকেছে। এতে চরম দুর্ভোগে পড়েছে দুর্গতরা। আমার বাড়ির 4 সাইডে পানি, বারানির গোছা নাই, পোলাপান নিয়ে গরু বাছুর নিয়ে কোন দিক যায়। সরকার তরফ থেকে কিছু কাজ করছে, এই কাজ সুনামগঞ্জে সুরমা নদীর পানি কমলেও এখনো বানের পানিতে দুর্ভোগ তাহিরপুর, দুয়ারবাজার, শান্তিগঞ্জ সহ নিম্নাঞ্চলের অন্তত লাখো মানুষ। এখানে বাঙ্গা আছে 8-10টা, এখন আমরা বাড়ি করতে আর সব তেমন আমরা ব্যাঙ্গা টেঙ্গা নিচ্ছি, এখন আমরা যাওয়া টাউন আমরা কষ্ট। ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার নিচে প্রবাহিত হলেও ফুলগাজী ও পরশুরামে বন্যার পানি কমতে শুরু করেছে। পানি কমার সাথে সাথে ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। ঘর ভাঙি, বুতুর ভাঙি, কোন ছুটি হয়ে ঠাস ঠাস করে সব কিছু নিবাদ হয়ে গেছে। আমরা কোনো রকমের টোলেরা হাক করি, আমরা যান বাসায় সরে গেছি। কোনো এমপি মন্ত্রী কোনো খবর নাই। গরিব দুঃখী কত অসহায় বসবাস করতেছে, বাড়িঘর সব ডুবে রয়েছে, কে কার খবর কে লইব। মৌলভীবাজারের রাজনগর ও সদর উপজেলার কুশিয়ারা নদী পাড়ের অন্তত 20টি গ্রামের বন্যার পানি কমতে শুরু করেছে। তবে হাওড় অঞ্চলের উপজেলা কুলাউড়া, জুড়ি ও বড়লেখায় বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত। এদিকে তিস্তার পানি কমলেও স্বস্তিতে নেই নদীপাড়ের মানুষ। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে লালমনিরহাটের বাসিন্দাদের। এই নদীটা যদি খুঁজতো তাহলে আল্লাহ রকম আমাদের মনে করো এই দুঃখ থেকে আমরা বাঁচি গেল হয়। বৃষ্টি কমলে দুর্গত এলাকাগুলোতে বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ার আশা বন্যা সতর্কীকরণ কেন্দ্রের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, বন্যা পরিস্থিতির আরো তথ্য জানাতে এই মুহূর্তে সুনামগঞ্জ থেকে মেহেদি হাসান ও লালমনিরহাট থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী জামাল বাদশা। আমরা প্রথমে চলে যাব সুনামগঞ্জে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মেহেদি। সুনামগঞ্জে কি অবস্থা দেখছেন বন্যার? মেহেদি, আমাদের সেখানকার সর্বশেষ তথ্য জানাবেন। দেখুন, আমরা কিন্তু সকালে জানিয়েছিলাম যে সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার 7 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সকাল 9টা থেকে এখন পর্যন্ত আরো 8 সেন্টিমিটার পানি কমেছে, অর্থাৎ এখন বর্তমানে কিন্তু সুরমা নদীর পানি বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বলা গেলে আসলে এখন যে বন্যার সংখ্যাটি পুরোপুরি কেটে যাচ্ছে। এবং আমরা কথা বলেছিলাম সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগামী 24 ঘন্টা সুনামগঞ্জে বৃষ্টিপাতের কোনো সংখ্যা নেই, এবং এই বৃষ্টিপাত যদি না হয় তাহলে যে বন্যার যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি কিন্তু আরো উন্নতির দিকে যাবে। অর্থাৎ খুব দ্রুতই এই যে পানিটা আছে সেই পানি কিন্তু নেমে যাবে। আপনি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের একদম পৌর শহরের শহরতলির যে কালীপুর গ্রাম, সেই কালীপুর গ্রামে। এখানে কিন্তু আসলে এটি এই গ্রামটি হচ্ছে একদম যে দেখার হাওরের পারে, যার কারণে আসলে নদীর পানি
কিন্তু হাওরে প্রবেশ করছে এবং এই হাওরে প্রবেশ করার কারণে কিন্তু এদিকে কিছুটা পানি বেড়েছে। তবে এই আবহাওয়া ভালো হওয়ার সাথে সাথে এই পানিটা কিন্তু নেমে যাবে বলে ধারণা করছেন স্থানীয় লোকজন। তবে তাদের ভোগান্তি হচ্ছে এখানে রাস্তাঘাট আসলে পানিতে তলিয়ে গেছে এবং একমাত্র বাহন হচ্ছে নৌকা। আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন আর তেমন বন্যার পরিস্থিতি নেই। যে জায়গাগুলো আসলে যে রাস্তাগুলো পানিতে নিমজ্জিত হয়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল সেই সড়কগুলো কিন্তু ভেসে উঠেছে এবং সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। তো সব মিলিয়ে এখন সুনামগঞ্জের বন্যার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক আছে। এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি। আমরা এবারে চলে যাব জামালপুরে, সেখানে আছেন আমাদের আমরা এবারে চলে যাব লালমনিরহাট, সেখানে আছেন আমাদের সহকর্মী জামাল বাদশা। জামাল, লালমনিরহাটের সর্বশেষ বন্যার পরিস্থিতি কি? মেহেদী, ধন্যবাদ আপনাকে। আসলে লালমনিরহাটের যে তিস্তা নদী রয়েছে, তিস্তা নদীর পানি কিন্তু স্বল্পমেয়াদী যে বন্যাটি হয়েছিল গত 18 থেকে 22 জুন পর্যন্ত, সেই স্বল্পমেয়াদী বন্যা কিন্তু পানি কমতে না কমতেই যে ভোগান্তি রয়েছিল সেই ভোগান্তি শেষ হতে না হতেই কিন্তু তিস্তার পানি আরো কয়েকবার বৃদ্ধি পেয়ে হ্রাস পেয়েছে। আজকে কিন্তু তিস্তার পানি বিপদসীমার তিস্তা ব্যারেজ পয়েন্টে 44 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আসলে এ পর্যন্ত এবছর কিন্তু তিস্তার পানি বিপদসীমা অতিক্রম না করলেও তিস্তার যে অল্প পানিতেই কিন্তু তিস্তা নদী তীরবর্তী এলাকাগুলোতে প্রবেশ করছে এবং যে স্বল্পমেয়াদী বন্যা, নদী ভাঙ্গন সহ নানা ধরনের ভোগান্তি দেখা দিচ্ছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন যে নদীর পানি ধারণ ক্ষমতা কমে আসায় অল্প পানিতেই আসলে নদী ফেপে পানি কিন্তু নিম্নাঞ্চলে প্রবেশ করছেন এবং নিম্নাঞ্চলে পানি প্রবেশ করার পরে কিন্তু নানা ধরনের ভোগান্তি সৃষ্টি করছে। আবহাওয়া অফিসের সূত্রে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন যে আগামী 24 ঘন্টায় দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার ও ঘাঘট নদী সমূহের পানি কিন্তু সমতলে বিশেষ কিছু সময় দ্রুত বৃদ্ধি পেতে পারে। এর ফলে তিস্তা সহ বেশ কিছু নদীর পানি মাঝে মধ্যে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এছাড়া কিন্তু লালমনিরহাটে আজকে কিন্তু গত 24 ঘন্টা এবং আজকে সকাল থেকে এ পর্যন্ত উল্লেখযোগ্য তেমন কোনো বৃষ্টিপাত নেই। আরেকটি বিষয় জানাতে চাই যে আসলে পানি উন্নয়ন বোর্ড যে ব্যবস্থাগুলো নিচ্ছে, যে পানি দ্রুত কমে যাওয়ার কারণে নদী ভাঙ্গন দেখা যাচ্ছে, সেই ভাঙ্গন প্রতিরোধে যে ব্যবস্থাগুলো আসলে নিচ্ছে, সেই ভাঙ্গন প্রতিরোধে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটি কার্যকরী কোনো পদক্ষেপ নয় বলে দাবি করছেন তিস্তা নদী তীরবর্তী বাসিন্দারা। আমরা নদী তীরবর্তী বাসিন্দার লোকজনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন আসলে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা করলেও পানি কিন্তু আবারও দ্রুত বৃদ্ধি এবং হ্রাসের কারণে এই জিও ব্যাগ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং নতুন নতুন এলাকা কিন্তু ভাঙ্গনের সম্মুখীন হচ্ছে। এক একটি পরিবার কিন্তু নদী তীরবর্তী বাসিন্দারা কয়েকবার করে তাদের ফসলি জমি এবং ভিটেমাটি হারিয়েছে। বর্তমানে কিন্তু অনেকেই অন্যত্র সরে গিয়েছেন এবং অনেকেই উঁচু রাস্তায় আশ্রয় নিয়েছেন। তাছাড়া কিন্তু এই গত যে স্বল্পমেয়াদী বন্যা হলো 18 থেকে 22 জুন পর্যন্ত, সেই স্বল্পমেয়াদী বন্যায় কিন্তু কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সব মিলিয়ে তিস্তা নদী তীরবর্তী যে বাসিন্দারা রয়েছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেটি দাবি জানিয়েছেন যে এই তিস্তার পানি ধারণ ক্ষমতা কমে আসায় স্বল্প পানিতেই কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত এবং নদী ভাঙ্গনের ঘটনা ঘটছে। এ থেকে স্থায়ী সমাধান হিসেবে তিস্তার যে মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, এটি যাতে দ্রুত বাস্তবায়ন করা হয় অথবা কিন্তু তিস্তা নদীর খনন করে যাতে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা হয়। এই ছিল লালমনিরহাট থেকে তিস্তার বন্যার উন্নতির সর্বশেষ খবর। লাবণী, ধন্যবাদ জামাল এবং মেহেদী আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, লালমনিরহাট এবং সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। বগুড়ায় তুচ্ছ ঘটনায় বাড়ছে খুনের ঘটনা। জানুয়ারি থেকে জুন পর্যন্ত জেলায় শুধু খুনের মামলা হয়েছে 33টি, যার মাঝে রয়েছে 2টি চোরা হত্যাকাণ্ড। প্রতিটি খুনের ঘটনায় মামলা ও আসামি গ্রেফতার হলেও নিয়ন্ত্রণে আসছে না পরিস্থিতি। তবে সবার চেষ্টায় পরিস্থিতির উন্নতি সম্ভব, এমনটাই বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সচেতন নাগরিকরা। বগুড়া প্রতিনিধি সঞ্জু রায়ের রিপোর্ট। হঠাৎ করেই উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়ায় ঘটছে একের পর এক হত্যাকাণ্ড। জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাসে জেলায় খুনের ঘটনা ঘটেছে 33টি। জেলা পুলিশের তথ্য অনুযায়ী বগুড়ায় জানুয়ারিতে হত্যা মামলা হয়েছে 7টি, ফেব্রুয়ারিতে 10, মার্চে 4, এপ্রিলে 3, মে মাসে 2 এবং জুনে 2টি জোড়া হত্যাকাণ্ড সহ হত্যা মামলা হয়েছে 60টি।
পহেলা জুন আবাসিক হোটেলে সৈনিক স্বামীর হাতে স্ত্রী এবং 11 মাস বয়সী সন্তানকে গলা কেটে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটে, কিন্তু কিছুতে গোলাপী বেগম ভুলতে পারছেন না হত্যার শিকার মেয়ে আশামণি ও নাতিকে। ওর ধর্মের কাছে আমি চাই ন্যায্য বিচার। আমার মেয়ের হত্যার বদল হত্যা এবং রাফি খুনের দায় আমি সবাইকে চাই জেলখানা। গেল 17 জুন ঈদের রাতে বগুড়া শহরের চকরপাড়ায় ঘটে আরেকটি জোড়া খুনের ঘটনা। পায়ে বিদ্ধ বুলেট অবস্থায় চোখের সামনে 2 বন্ধুকে কুপিয়ে হত্যার দুর্বিষহ স্মৃতি নিয়ে হাসপাতাল থেকে কিছুদিন আগে বাড়ি ফিরেছেন আবু হোসাইন। ওই তোমার পাশে দাঁড়িয়ে থেকে দেখি যে আমার বন্ধু রোমন শুয়ে থেকে এরকম করে আসতেছে হাতের সাহায্য নিয়ে। তখনই ওই একটা ওয়ালের পাশে পড়ে যায়। তখন আমার দিকে 2-3 জন দৌড়ে আসার, তখন আমি দৌড় মারি। প্রথমে গুলিটা আমার ছেলের পায়ে লাগে, 3-4 গুলি মিস হওয়ার পরে তখন আমার ছেলে দৌড় মারে, পেছনে যে 2 জন ছিল সেই 2 জনকে গুলি করে ফেলে নির্মমভাবে হত্যা করা হয়। এছাড়া চলতি বছরে বগুড়া পৌরসভার এক কাউন্সিলর ও কাহালুর এক ইউপি মেম্বারও জড়িয়েছেন হত্যাকাণ্ডে। এমন পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম জোরদার এবং মানুষকে আরও ধৈর্যশীল হওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা। আমাদের উচিত, পরিবারের উচিত প্রত্যেকটা বাচ্চাদেরকে যে কোনো না কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত রাখা এবং পারিবারিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ দিয়ে বাচ্চাদেরকে বড় করা। আর নিরাপত্তা নিশ্চিতে পুলিশি ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে জানান জেলা পুলিশ সুপার। জুন মাসে আমরা দেখছি যে এই সংখ্যাটি বৃদ্ধি পেয়েছে। এই জুন মাসে 9টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। প্রবণতার যে বিষয়গুলো সেগুলো মাথায় রেখে আমরা বিভিন্ন জায়গায় কৌশলগতভাবে আমরা বিভিন্ন ব্যবস্থা নিচ্ছি। বগুড়ায় 2022 সালে 89টি ও 2023 সালে 77টি হত্যাকাণ্ড সংঘটিত হয়। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। রংপুরের মিঠাপুকুরে সেপটিক ট্যাঙ্কে পড়ে মা ছেলে সহ 3 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার উদয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। রংপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জানান, খবর পেয়ে তারা সকাল 7:30টায় সেফটি ট্যাঙ্ক থেকে 3 জনের লাশ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে লাশের বিষয়ে সিদ্ধান্ত হবে। মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের নির্মাণ কাজে উঠেছে অনিয়মের অভিযোগ। একদিকে চলছে নির্মাণ কাজ, অন্যদিকে দেখা দিয়েছে ভাঙন। 643 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সড়কের কাজ শেষ না হতেই ভাঙনের সৃষ্টি হয়েছে মেহেরপুর অংশের 20 থেকে 25টি স্থানে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের উপকরণ সামগ্রী দিয়ে সড়ক তৈরির কারণেই ঘটেছে এমন ঘটনা, যা নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 643 কোটি টাকা ব্যয়ে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের প্রশস্তকরণ ও সংস্কার কাজ শুরু হয় 2022 সালে, যা শেষ হওয়ার কথা রয়েছে 2024 সালের নভেম্বরে। তবে কাজ শেষ হওয়ার আগেই সড়কের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙন। গত 2-1 দিনের সামান্য বৃষ্টিতেই উঠে গেছে কার্পেটিং, দেখা দিয়েছে মেহেরপুর অংশের 20 থেকে 25টি স্থানে ভাঙন। রাস্তার যে কাজ করছে সে মাটিতে সব ঢেসকে চলে যাচ্ছে। রাস্তার সাইডে দেখেন কোনো মাটি নাই, কোনো ঝজি নাই, কোনো পাঁচিল নাই। সামান্য একটা বৃষ্টির কারণে আমরা দেখছি সড়ক ভেঙে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়ম ও নিম্নমানের উপকরণ সামগ্রিক দিয়ে সড়ক তৈরির কারণেই ঘটেছে এমন ঘটনা, জানিয়ে ক্ষুব্ধ তারা। রাস্তার কাজ সঠিক হয়নি, সাইডে মাটি না থাকলে, বল না থাকলে কি দেউ থাকবে? অনেক নিম্নমানের ইট দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। মাটিতে ঠাসেও নি, কিছু না, উপরেও নি, খালি পিচ ঢেরি হয়ে যায়। আর সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ অস্বীকার করে জহিরুল কনস্ট্রাকশনের এই ঠিকাদার বলছেন, বৃষ্টির কারণেই এমন ঘটনা ঘটেছে, যা পুনরায় সংস্কার শুরু করেছেন তারা। নিয়মমাফিকভাবে কাজ হয়েছে এবং এখানে কোনো নিম্নমানের কোনো কাজ হয়নি। যদি বৃষ্টি হয়েছে, হয়তো ড্রেন কাজ হয়েছে বা জায়গায় হয়তো মাটি একটু ভেঙে গেছে, সেগুলো তো আবার আমরা এখন কাজ চলমান আছে, কাজ তো চলছে। তবে সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা বলছেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনদের সাথে নিয়ে ভাঙনের স্থানগুলো পরিদর্শন করেছেন তারা। দ্রুত সংস্কারের নির্দেশও দেওয়া হয়েছে তাদের। আমি সংশ্লিষ্ট যে ঠিকাদার ছিল সেই ঠিকাদারকে নিয়ে আমি গতকালকে গেছিলাম সাইটে। ওখানে কয়েকটা জায়গায় বেশ গর্তের সৃষ্টি হয়েছে, সেটা আমরা দেখেছি। তারা সেগুলো মেরামত করে দেবে এবং কাজ চলমান আছে। 643 কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সড়কের কাজ শেষ না হওয়ার আগেই এমন ভাঙনে প্রশ্ন উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের মান ও তদারকির দায়িত্বে থাকা সড়ক বিভাগের ভূমিকা নিয়ে। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি।
রংপুর নগরীর একটি বিদ্যালয়ে গভর্নিং বডির সভাপতি হতে অধ্যক্ষকে পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দিয়েছেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ভিপি আলাউদ্দিন মিয়া। এ ঘটনায় 2 জুলাই রাতে আলাউদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে পিস্তলটি উদ্ধার করেছে পুলিশ। আইন বহির্ভূত কাজ করায় পিস্তলটির লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এদিকে পুলিশ বলছে অভিযোগ পেলেই নেওয়া হবে ব্যবস্থা। রংপুর প্রতিনিধি রফিকুল ইসলামের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন নাইমুল হাসিব। চিত্রে দেখা যাচ্ছে একটি বিদ্যালয়ে ঢুকে গভর্নিং বডির সভাপতি হতে কোমরে থাকা পিস্তল বের করে অধ্যক্ষকে হত্যার হুমকি দিচ্ছে এক নেতা। গেল 24 জুন দুপুরে ঘটনাটি ঘটে রংপুর নগরীর সমাজ কল্যাণ বিদ্যালয়ে। এরপরই নগরী জুড়ে আলোচনা সমালোচনা শুরু হয়। জানা যায় পিস্তল বের করে হুমকি দেওয়া নেতা জেলা জাতীয় পার্টি জাপার আহ্বায়ক ভিপি আলাউদ্দিন। সাবেক এই কাস্টমস কর্মকর্তা জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা থেকে 4 মাস আগে জেলা জাপার আহ্বায়কের পদ পান। জুনে জিএম কাদেরের স্বাক্ষরিত একটি ডিও লেটার নিয়ে ঘটনার দিন দুপুরে অধ্যক্ষের কক্ষে যান। এ সময় তাকে সভাপতি পদ দিতে চাপ দেওয়া হয় অধ্যক্ষকে। বিষয়টি আইন বহির্ভূত জানালে ক্ষিপ্ত হয়ে পিস্তল ঠেকান সাবেক এই কাস্টমস কর্মকর্তা। বিষয়টা অবশ্যই এটা ন্যাক্কারজনক এবং এটা গরিত অপরাধ বলে আমি মনে করি। কিন্তু উনি চাচ্ছিলেন যে আমি তো ডিউলেশন নিয়েছি, আমাকে এখনই বানান, সেটা আইনগতভাবে আসলে সেটা হয় না। পিস্তল ঠেকিয়ে অধ্যক্ষকে হত্যার হুমকির ঘটনায় জাপা নেতা আলাউদ্দিন মিয়ার নগরীর বাবুখা মহল্লার বাসায় তল্লাশি চালিয়ে সেই পিস্তলটি উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানায় আইন শৃঙ্খলা বাহিনী। এই বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি, তবে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি দেখার পরে আমরা সেখানে গেছি, অস্ত্রটা এসেছি, দেখি তার লাইসেন্স যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তার জন্য শর্ত সাপেক্ষে আগ্নেয়াস্ত্র নিলেও শর্ত ভঙ্গ করায় তা বাতিলের সিদ্ধান্ত নেওয়ার কথা জানায় জেলা প্রশাসন। বিষয়টি দলের জন্য বিব্রতকর, ব্যক্তির দায় দল নিবে না বলেও জানান দলের কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা। কর্মের জন্য তো দল ক্ষতিগ্রস্ত হয়, দল সমালোচিত হয় না, সেই বিষয়ে সিদ্ধান্তটা জেলার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে গেলে পার্টির চেয়ারম্যান এবং মহাসচিব নেয়। এদিকে অভিযুক্ত আলাউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে এ ব্যাপারে কথা বলতে চাননি। পরে বলেন ঘটনাটি ভুল বোঝাবুঝি। নিউজ ডেস্ক, দেশ টিভি। পঞ্চগড়ে আল আরাফা ইসলামী ব্যাংকের 220তম শাখার উদ্বোধন করা হয়েছে আজ বৃহস্পতিবার দুপুরে। পঞ্চগড়ের অটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ বাজারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ব্যাংকের 220তম অটোয়ারী শাখার উদ্বোধন করেন আল আরাফা ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদের সঞ্চালনায় এবং ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সহ অনেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী সহ গ্রাহক শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। ময়মনসিংহে বাংলাদেশ চীন মৈত্রী সেতুর ইজারা চূড়ান্তে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। 15 জন ঠিকাদার শিডিউল কিনলেও জমা দেয় মাত্র 2 জন। বাকি 13 ঠিকাদারের সঙ্গে সমঝোতা করে মুস্তফা কামাল এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান ছিনিয়ে নেয় ইজারা। সেই সঙ্গে এক ঠিকাদারের দরপত্র জমায় বাধা দিয়ে শিডিউল ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে। এতে কয়েক কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। সহকর্মী ইলিয়াস আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন দেবাশ্রী বড়ুয়া। ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত শম্ভুগঞ্জ সেতুর প্রথম দফায় ইজারা দরপত্র আহ্বান করা হয় গেল বছরের 21 নভেম্বর। এরপর চলতি বছরের 9 মে সর্বশেষ সপ্তম দফায় দরপত্র আহ্বান করা হয়। এতে 15 জন ঠিকাদার শিডিউল ক্রয় করলেও সমঝোতার কারণে 13 জন শেষ পর্যন্ত শিডিউল জমা দেননি। গেল 27 মে দুপুর 12:30টা পর্যন্ত দরপত্র দাখিলের নির্ধারিত সময়ের আধা ঘন্টা আগে মেসার্স মোস্তফা কামাল এন্টারপ্রাইজের লোকজনের বাধার সম্মুখীন হয়ে দরপত্র জমা দিতে না পারার অভিযোগ করেন মেসার্স সৌরভ ব্রিক্সের স্বত্বাধিকারী মোহাম্মদ মাহবুবুল হক। আমরা এই লোকেরা শিডিউল ফালবেন, মানে যারা উপস্থিত ছিল ফান্ডারা শিডিউল ফালতে পারবেন না। আমরা এতদিন পরা 5 কোটি টাকা ফালাই রাখি, আমরা শিডিউল ফালে ব্রিজ নেবেন গা, এটা কখনো পারবেন না। তবে অভিযোগ অস্বীকার করে দরপত্র জমাদানের শেষ দিনে কাউকে বাধা দেওয়ার কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ঠিকাদার এবং সড়ক ও জনপথ বিভাগ। যে পার্টি আজকে অভিযোগ দায়ের করছে ওই সৌরভ ব্রিক্স, আমরা 12:30টা পর্যন্ত শিডিউল ড্রপিং এর সময়সীমা, সম্ভবত 12:30টার পরে সে
ট্রফিং দিতে গেছে, গিয়ে দিতে বাক্স ক্লোজ, তার শিডিউল কেউ নেওয়া নাই, তার কেউ বাধাও দেয় নাই। এখানে ওইরকম কোনো ঘটনা ঘটে নাই, আমাদের অফিস কম্পাউন্ডে কোনো ঘটনা ঘটে নাই। সিন্ডিকেটের মাধ্যমে দীর্ঘদিন ধরে টোল আদায় হওয়া এই সেতুর টোল বন্ধের দাবি জানিয়েছেন পরিবহন চালক ও নাগরিক সমাজের নেতৃবৃন্দরা। 2 টাকার যাত্রী নিয়ে যায় 5 টাকা টোল দিতে হয়। আমরা মনে করি যে এই টোলের টাকা উঠে পড়ছে অনেক আগেই, অনেক দিন হয়ে গেছে, আর ব্রিজটাও পুরাতন হয়ে গেছে। টোলটা বন্ধ করলে যাত্রীদের জন্য অনেক সুবিধা, গাড়ি চালকদের জন্য অনেক সুবিধা। এই ব্রিজের টাকা তো অনেক আগে উঠে যাওয়ার কথা, এখন পর্যন্ত টোল নিচ্ছে। টেন্ডার দাতা এবং টেন্ডার গ্রহীতা, অর্থাৎ যারা টেন্ডার দেন এবং যারা টেন্ডার আহ্বান করেন, দুটোই অন্যায় করছেন, এখানে অনৈতিক কাজ করছেন এবং মাঝখান দিয়ে জনগণের ক্ষতি হচ্ছে। যদি জনগণের ক্ষতি হচ্ছে না, সরকার যে রাজস্বটি পেত সেটিও প্রকৃত রাজস্বটি পাচ্ছে না। 1991 সালে ব্রহ্মপুত্র নদের উপর 72 কোটি টাকা ব্যয়ে 455 মিটার দৈর্ঘ্য বাংলাদেশ চীন মৈত্রী সেতুটি নির্মাণ করা হয়েছিল। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, শেষ করব দেশ জনপদ সংবাদ, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কোটা বাতিলের দাবিতে সোচ্চার আন্দোলনকারীরা রাজপথ ও রেলপথ অবরোধ, হাইকোর্টের রায় স্থগিত হয়নি। 4 দিন ধরে অচল দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়, আলোচনার সময় দিয়েও বৈঠক হয়নি ওবায়দুল কাদেরের সঙ্গে। টানা বৃষ্টিতে কুড়িগ্রাম এবং জামালপুরের নতুন এলাকা প্লাবিত, ভোগান্তিতে লাখো মানুষ, দুর্ভোগ কমেনি 3 জেলায়। মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ, মেহেরপুর অংশে 20 থেকে 25টি স্থানে ভাঙন। এবং বগুড়ায় দিনে দুপুরে ঘটছে খুনের ঘটনা, 6 মাসে 33 খুনের মামলা, আসামি গ্রেফতার হলেও নিয়ন্ত্রণে আসছে না পরিস্থিতি। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।